ইংরেজি সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। এডমন্ড স্পেন্সার তাদেরই একজন। চলুন আজকের এই আলোচনায় আমরা তার জীবন আর সেই অসাধারণ সাহিত্যকর্মের গভীরে ডুব দিই। তাকে প্রায়ই একটা বিশেষ নামে ডাকা হয়, কবির কবি বা দ্য পোয়েটস পোয়েট। কিন্তু কেন বলুন তো, কেন তাকে এমন একটা বড় উপাধি দেওয়া হলো? কি এমন স্পেশাল ছিল তার লেখায় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কবিদেরকে ইন্সপায়ার করে গেছে? চলুন স্পেন্সারের জীবনের এই পুরো জার্নিটা একবার দেখে নিই। আমরা শুরু করব তাকে কেন কবির কবি বলা হয় সেই আলোচনা দিয়ে। এরপর দেখব তার খুবই সাধারণ শুরু, আয়ারল্যান্ডে তার নির্বাসিত জীবন, তার মাস্টারপিস দ্য ফেরি কুইন, তার প্রেম আর সনেট, এবং সবশেষে তার জীবনের সেই ট্র্যাজিক ফিনালে। তাহলে চলুন একদম প্রথম পর্বটা দিয়েই শুরু করা যাক। কবির কবি এই উপাধির আড়ালে ঠিক কি লুকিয়ে আছে, কেন তিনি এতটা ম্যাটার করেন? ব্যাপারটা হলো জেফ্রি চসারের পর ইংরেজি কবিতায় কেমন যেন একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছিল। স্পেন্সারে এসে ঠিক সেই শূন্যস্থানটা পূরণ করেন। আর তিনি শুধু গতানুগতিক কবিতা লেখেননি, বরং ইংরেজি কবিতাকে দিয়েছেন নতুন ফর্ম, নতুন টেকনিক। তার প্রভাব যে কতটা গভীর ছিল তা বোঝা যায় যখন জন কিটস, লর্ড বায়রনের মতো কবিরাও তার দ্বারা অনুপ্রাণিত হন। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, তার ফিউনারালে কিন্তু স্বয়ং শেক্সপিয়ার আর বেন জনসনও এসেছিলেন। এর থেকেই বোঝা যায় তিনি ঠিক কতটা সম্মান পেতেন। এবার চলুন একটু পেছিয়ে যাই তার শুরুর দিনগুলোতে, দেখি কিভাবে দারিদ্র্যের মধ্যে দিয়ে একজন অসাধারণ কবির জন্ম হয়েছিল। স্পেন্সারের জন্ম 1552 সালে লন্ডনে। 1559 তিনি কেমব্রিজের পেমব্রোক কলেজে ভর্তি হন, আর অনেক লড়াই করে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে 1576 সালে সেখান থেকে MA ডিগ্রি লাভ করেন। তার ছাত্রজীবন কিন্তু মোটেও সহজ ছিল না। তিনি ছিলেন একজন সাইজার। আচ্ছা, সাইজার মানে কি? এর মানে হল কেমব্রিজে পড়ার খরচ চালানোর জন্য তাকে রীতিমতো চাকর বা ঝাড়ুদারের মতো ছোটখাটো কাজ করতে হতো। বিনিময় পেতেন শুধু থাকা খাওয়ার ব্যবস্থা। ভাবা যায়, কিন্তু এই চরম পভার্টি বা দারিদ্র্য তার ট্যালেন্টকে এক বিন্দুও দমাতে পারেনি। আচ্ছা, এই স্ট্রাগেলের পরেই কিন্তু তার জীবনে একটা বড় টার্ন আসে। তিনি ইংল্যান্ড ছেড়ে চলে যান আয়ারল্যান্ডে, যা তার পলিটিক্যাল এবং পোয়েটিক দুই জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। 1580 সালে স্পেন্সার আয়ারল্যান্ডের লর্ড ডেপুটি গ্রের প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন, আর সেখানে তার কাজের পুরস্কার হিসেবে তিনি পান 3000 একর জমি আর কিলকোলম্যান ক্যাসেল। কিন্তু মজার ব্যাপার হল, ইংল্যান্ড থেকে দূরে আয়ারল্যান্ডের এই নিঃসঙ্গ জীবনটা তার জন্য কোনো অভিশাপ ছিল না, বরং আশীর্বাদ হয়ে ওঠে। এই একাকিত্বই হয়ে দাঁড়ায় তার কাব্যচর্চার প্রধান ইন্সপিরেশন, আর এখানেই জন্ম নেয় তার জীবনের সেরা কাজগুলো। আর সেই ইন্সপিরেশনেরই সর্বশ্রেষ্ঠ ফসল হল দ্য ফেরি কুইন। চলুন এই মহাকাব্যটির জগতে একটু ঢোকা যায়। দ্য ফেরি কুইন আসলে একটা এপিক অ্যালেগোরিক্যাল পোয়েম, মানে এক রূপকধর্মী মহাকাব্য। এটা তিনি রানী প্রথম এলিজাবেথকে উৎসর্গ করেছিলেন। এই কাব্যের মাধ্যমে তিনি মূলত প্রোটেস্ট্যান্ট ধর্মের গুণাবলী আর নৈতিকতার জয়গান গেয়েছেন। নিঃসন্দেহে এটাই তার জীবনের সবচেয়ে বড় সাহিত্যকর্ম। এই মহাকাব্যের জন্য স্পেন্সার একেবারে নতুন এক ধরনের ছন্দ তৈরি করেন, যা আজ স্পেন্সেরিয়ান স্ট্যান্জা নামে পরিচিত। এটা একটা 9 লাইনের স্তবক, যার ছন্দের মিলটা বেশ ইউনিক, A B B C B C C। এর প্রথম 8টা লাইন হল আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আর শেষ লাইনটা আরও দীর্ঘ, যাকে বলা হয় আলেকজান্ড্রাইন। যেমন ধরুন দ্য ফেয়ারি কুইনের এই শুরুর লাইনগুলো। এখানে ওই বিশেষ ছন্দ আর একটু পুরনো ধাঁচের ভাষার ব্যবহার একদম স্পষ্ট, যা স্পেন্সারের লেখার একটা সিগনেচার স্টাইল। এই গঠন আর ভাষার গভীরতায় কবিতাটিকে এক অন্য মাত্রা দিয়েছে। আগেই বলছিলাম যে এটা একটা অ্যালেগরি বা রূপকধর্মী কাব্য। আচ্ছা, অ্যালেগরি জিনিসটা কি? এটা হলো এমন একটা গল্প যেখানে প্রত্যেকটা চরিত্র আর ঘটনা আসলে কোনো গভীর আইডিয়া বা গুণের প্রতীক। মানে গল্পের সারফেস লেভেলের নিচে আরেকটা গভীর অর্থ লুকিয়ে থাকে। যেমন প্রথম বইয়ের প্রধান চরিত্র রেড ক্রস নাইট আসলে পবিত্রতা বা খ্রিস্টান আত্মার প্রতীক। উনাও হলেন সত্য বা ট্রু রিলিজিয়নের প্রতীক। অন্যদিকে আর্কিমাগো হল প্রতারণা বা ফলস রিলিজিয়ন, আর এরার নামের যে মনস্টার সে হল অজ্ঞতা বা ভুল বিশ্বাসের প্রতীক। এভাবেই প্রত্যেকটা চরিত্রের আড়ালে একটা করে গভীর অর্থ লুকিয়ে রয়েছে। তো মহাকাব্যের বিশাল জগৎ থেকে এবার চলুন স্পেন্সারের ব্যক্তিগত জীবনে একটু উকি দিই, যেখানে তার প্রেম আর অনুভূতিগুলো কবিতার রূপ নিয়েছিল। স্পেন্সারের সনেট গুচ্ছ অ্যামোরেটটি সেই সময়ের প্রচলিত পেট্রার্কন সনেটের থেকে একদম আলাদা ছিল।
দেখুন, পেট্রার্কন সনেটে সাধারণত অধরা প্রায় ডিভাইন প্রেমের কথা বলা হতো, কিন্তু স্পেন্সার কি করলেন? তিনি তার প্রেমিকা এলিজাবেথ বয়েলের প্রতি তার রিয়েল লাইফ লাভ, সাকসেসফুল কোর্টশিপ এবং শেষ পর্যন্ত বিয়ের আনন্দকে সেলিব্রেট করেছেন। আমোরেট্টির ৭৫ নম্বর সনেটে তিনি লিখছেন, মাই ভার্স ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটার্নালাইজ, অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম। মানে, আমার কবিতা তোমার গুণাবলীকে অমর করে রাখবে, আর স্বর্গে তোমার নাম স্বর্ণাক্ষরে লিখে দেবে। এভাবেই তিনি ভালোবেসে তার স্ত্রীকে কবিতার মাধ্যমে অমরত্ব দেওয়ার প্রমিস করেছিলেন। কিন্তু এত খ্যাতি, এত সাফল্য, এত ভালোবাসার পরেও এই মহান কবির জীবনের শেষটা ছিল খুবই করুণ, খুবই মর্মান্তিক। ১৫৯৮ সালে আয়ারল্যান্ডে টাইরন বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীরা তার কিলকলম্যান ক্যাসেলে আগুন লাগিয়ে দেয়, আর সেই ভয়াবহ আগুনে স্পেন্সার তার সদ্যজাত শিশু সন্তানকে হারান। সবকিছু হারিয়ে তিনি লন্ডনে ফিরে আসেন এবং ১৫৯৯ সালে একটা সাধারণ সরাইখানায় অত্যন্ত দরিদ্র অবস্থায় মারা যান। তবে মৃত্যুর পর তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে তার আইডল কবি জেফ্রি চসারের পাশেই সমাহিত করা হয়। জীবনের কি অদ্ভুত এক পরিহাস, তাই না? যে মানুষটা মারা গেলেন চরম দারিদ্র্যে, তার শেষ আশ্রয় হল কবি আর রাজাদের পাশে। এখানেই তার জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্যটা লুকিয়ে আছে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, এত ট্র্যাজেডি, এত কষ্ট আর দুঃখে ভরা একটা জীবন থেকে কিভাবে এমন অমর সৌন্দর্যের সৃষ্টি হতে পারে? এই প্রশ্নটাই হয়তো স্পেন্সারের জীবন ও সাহিত্যকে